গিটার প্রথম কবে কেনা এটা যদি তুমি আমাকে বলো। আমি যেদিন প্রথম ড্রাম সেট কিনেছিলাম সেদিন রাতে ঘুমোতে পারিনি। প্রথম প্রোগ্রাম করে আমি রোজগার করেছিলাম হচ্ছে, তো হঠাৎ 2022-এ গিয়ে ও সুইসাইড করে। ফসিলসের ভক্ত মানে অন্তত কলকাতায় নেই এরকম কেউ নেই, সবাই ভক্ত, আমিও ভক্ত। একটা মিউজিশিয়ান বা একটা ইনস্ট্রুমেন্টালিস্ট, তারপরে একটা সিঙ্গার ভোকালিস্ট। গান পিয়নকে তুই কিভাবে চিনলি এবং তারপরে তুই গান পিয়নের কাছাকাছি কিভাবে? তুই কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য গিটার বাজিয়ে গান করেছিস কখনো? গান লেখা ব্যাপারটা আসে হচ্ছে ছোটবেলায়, যখন ওই আর কি কাউকে পছন্দ হয় এবং সেখান থেকে রিজেকশন, সেখান থেকে গান লেখা শুরু। পুলক বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কিছু এটা দেখে মনে পড়ে গেল, একটা গান লিখে ফেললো। তোর কি এরকম হতো? তুলনামূলক বয়সও কম, যে কারণ একটা অ্যানিভার্সারি নিয়ে আমি তাকে লিখে দেবো, একটা গান বানিয়ে দেবো, তাই না? তুই বলছিলি যে খুব ছোটবেলায় ঢাকিদের দেখতাম ঢাক বাজাবো, একসাথে গ্রো করবো, গান পিওনও গ্রো করবে, আমিও গ্রো করবো। আপনারা যারা গান বাজনা করছেন, নিয়মিত সঙ্গীত চর্চা করছেন, তারা আমাদের এই এপিসোডগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে গান বাজনা করার পথে কোনো বাধা বিপত্তি আসলে সেগুলো কিভাবে ওভারকাম করবেন। আপনাদের ভালোই লাগবে এই পডকাস্ট গান পাগল। সবসময় এই পডকাস্টের সমস্ত খবর পাওয়ার জন্যে আপনাদের সকলকে অনুরোধ করছি, এই পডকাস্ট চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। নমস্কার, আজকে গান পিয়নের মঞ্চ থেকে আমরা এসে গেছি পডকাস্ট নিয়ে। তো আজকে আমাদের অতিথি গৌরব পল, আমাদের শিল্পী গৌরব পল। গৌরবের সাথে আজকে আমরা অনেক আলোচনা করব, গল্প করব। তো এখন গৌরব, কেমন লাগছে তোমার গান পিয়নের এই পডকাস্টে এসে? সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে, এটা আমি প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এরকম পডকাস্ট করছি বা কারোর কেউ আমাকে প্রশ্ন করবে অন ক্যামেরা, আমি উত্তর দেবো। আমি এর আগে কোনোদিন করিনি। অ্যাকচুয়ালি আমরা যে পডকাস্ট গুলো করি সেগুলো মানে খুব ইনফর্মালি করি, মানে তোমার মনে হবে তুমি গল্পই করছো, এটাই আমাদের বেসিক জায়গা। আর আমরা যেহেতু সকলে গান বাজনা ভালোবাসি, আমরা এই ধরনের আলোচনা করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আচ্ছা গৌরব, প্রথম তোমাকে জিজ্ঞেস করি, তুমি একবার শৈশবের কথা বলো, তুমি গানের প্রতি আকৃষ্ট হলে কিভাবে? মানে তুমি যদি ছোটবেলা থেকে বলো। ছোটবেলা থেকে বলতে গেলে আমাদের বাড়িতে গান বাজনা শোনার চল ছিল। আমার জ্যাঠা তবলা বাজাতেন। আচ্ছা। আর সেই সঙ্গে আমার বাবাও গান করতেন, খুবই কম। তো সেখান থেকে বাড়িতে গান শোনা। তারপরে দুর্গাপুজোর সময় ওখানে আমাদের ওখানে যারা ঢাকি আসতেন, তো তুমি তো মহেশতলার ছেলে। হ্যাঁ, মহেশতলা। তুমি বর্ন এন্ড ব্রট আপ মহেশতলাতে? আচ্ছা। তো আমাদের বাড়ির কাছে যে ক্লাবটা আছে, ক্লাবের নাম হচ্ছে কুমোরপাড়া সার্বজনীন। তো ওখানে দুর্গাপুজোর সময় যে ঢাকি কাকুরা আসতেন, তো ওনারা ঢাক বাজাতেন, ওটা দেখে আমার খুব ভালো লাগতো। তো আমি ঘরে এসে বিভিন্ন জিনিসে চেষ্টা করতাম যে ঢাক বাজানোর। তো সেখান থেকে একটা রিদিম সেন্স তৈরি হওয়া এবং তারপরে বিভিন্ন গান শোনা, শুনতে শুনতে একটা আগ্রহ তৈরি হয়েছে। তো পরবর্তীকালে আমার গিটারে আছে এবং সেখান থেকে। তোমার গিটার প্রথম কবে কেনা এটা যদি তুমি আমাকে বলো। গিটার প্রথম কেনা হচ্ছে মাধ্যমিকের পরে। মাধ্যমিকের পরে। আর তুমি গান বাজনার সেন্স তোমার অনেক ছোটবেলাতেই তৈরি হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারলাম। তুমি আস্তে আস্তে গান বাজনাকে ভালোবাসতে শুরু করেছো। তো এই তোমার মোটামুটি জার্নি। তো তুমি গিটার প্রথম যখন বাজালে, গিটার কেনার পরে তোমার ফিলিংটা কেমন ছিল তুমি যদি বলো? কারণ তুমি তো শিল্পী হতে চেয়েছিলে ছোটবেলা থেকে, যেটা তোমার সাথে আমি একটু আগে কথা বলছিলাম বিহাইন্ড দ্য স্ক্রিন। তোমার অভিজ্ঞতাটা বলো গিটার কেনার পরে। কারণ আমরা যারা যারা গান বাজনার সাথে যুক্ত, আমি যেদিন প্রথম ড্রাম সেট কিনেছিলাম সেদিন রাতে ঘুমোতে পারিনি। খালি একবার করে উঠে গিয়ে একবার করে ওই তখন আমরা ঢাকা দিয়ে রাখতাম ড্রামস গুলো একটা কাপড় দিয়ে, ওটা তুলে তুলে দেখছি একটু আঙুল দিয়ে, মানে কখন সকাল হবে একটু বাজাবো আর কি। তো এইটা থেকেই অভিজ্ঞতা থেকে বললাম আর কি। এইটার অভিজ্ঞতা বলতে আমরা এখন তো অনলাইন অনেক রকম প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো
আমরা অনলাইন কিনেছিলাম গিটারটা। প্রথমত যেদিনকে আসার কথা ছিল আসেনি, 2 দিন লেট করেছে, সেই নিয়ে মানে বিশাল একটা ব্যাপার। এটা সাংঘাতিক একটা তখন মানে হ্যাঁ, এবারে মানসিক পরিস্থিতি দাঁড়ায়, হ্যাঁ, যে আসছে না কেন। তো তারপরে যখন এলো গিটারটা খুললাম, আর একটা ব্লু কালারের একটা গিটার ছিল, তখন এখনো আমার বাড়িতে আছে। প্রথম কি গিটার ছিল ওটা? এটা একটা চাইনিজ ব্র্যান্ডেরই গিটার ছিল, ব্লু ব্রাস বলে। আমি এখন আর খুঁজে পাই না ওই ব্র্যান্ডটাকে। বেশ। তো ওটা নিয়ে প্রথম দিনেই যেটা হয়েছিল, প্রথম দিনে টিউন তো করতে পারতাম না, প্রথম দিনেই আমার ফার্স্ট স্ট্রিংটা ছিঁড়ে গেল। তো ওখানে কমন ব্যাপার, ফ্রি দিয়েছিল, কিছু স্ট্রিং সেট ছিল, তো ওখান থেকে লাগিয়ে নিয়েছিলাম আবার। তো তারপরে ওখান থেকে প্রথম যেটা কাজ করেছিলাম, একটা আমার গান খুব পছন্দ ছিল, গুলাবি আঁকে। ওই গানটা আমি বাজানোর প্র্যাকটিস করছিলাম বাড়িতে বসে, তখনও কোথাও শিখতে ভর্তি হবো বা এরকম কিছু হয়নি। তো তারপরে আস্তে আস্তে শেখা, একটা দাদার কাছে শিখতে যেতাম, সেখান থেকে শুরু। হ্যাঁ, আমি ওটাতে আসছিলাম। তোমার আনুষ্ঠানিক ভাবে গিটারের পাঠ কবে থেকে নেওয়া শুরু? ওই মাধ্যমিকের পরে যখন গিটার এলো তখন থেকেই তুমি শুরু করলে? তার আগে কি হতো, যে একটা বন্ধু ছিল, ওর বাড়িতে গিটার থাকতো, ওর কাছে যেতাম, গিয়ে ওই টুকিটাকি গিটারের এটাকে ই মাইনার বলে, এটাকে এ মাইনার বলে, বা ও বাজাচ্ছে কেমন সাউন্ড করছে, বা কেমন হয় অ্যাকচুয়ালি জিনিসটা, সেইটা দেখা। তো তারপরে একটা দাদা আছে, দাদার নাম হচ্ছে টুলটুল। তো ওর কাছে গিয়ে আমরা গিটার শিখেছি, আমি এবং আমার একটা বন্ধু ছিল, সেও শিখতো। টুলটুল তোমার মোটামুটি প্রথম শিক্ষাগুরু গিটারের। তো তোমার যোগাযোগ আছে এখনো তার সাথে? হ্যাঁ, এখনো আছে। টুলটুল অ্যাকচুয়ালি খুবই ভালো লোক, ও কাজ করে, প্লাস বিভিন্ন রকম টুর্নামেন্ট চালায়, ক্রিকেট খেলায়, এই সবের সাথে যুক্ত। মোহনবাগানের ভক্ত, যেটা আমরা নিয়ে সবাই। তো এটাই। দারুণ। আচ্ছা, তুমি এই গিটার তো শিখলে, গানও করতে শুরু করলে, তোমার প্রথম স্টেজ প্রোগ্রামের কথা মনে আছে গৌরব? প্রথম স্টেজ প্রোগ্রাম যদি বলি, আমি দুটো ভাবে রাখবো প্রশ্নটা। একটা হচ্ছে তোমার প্রথম স্টেজ প্রোগ্রাম, আর দ্বিতীয়টা হচ্ছে পারিশ্রমিক নিয়ে প্রথম স্টেজ প্রোগ্রাম। আমি দুটোকে ডিফারেন্সিয়েট করছি, কারণ আমরা ছেলেবেলায় যখন প্রথম গান বাজনা করেছি, তুমিও হয়তো সেভাবেই করেছো, সব শিল্পীরাই করে, যেখানে স্টেজ পায় একটা সুযোগ পেলে আমরা উঠে যাই একটা নিজের পারফরমেন্স দেখানোর জন্য। তা সেরকম কি অভিজ্ঞতা হয়েছিল তোমার? হ্যাঁ, একটা তো ছিলই, কারণ অনেকদিন বাজাচ্ছি বা প্র্যাকটিস করছি, কোনোদিন মানে কারোর সামনে বাজাবো এরকম একটা ইচ্ছা তো সবারই থাকে। তো আমার প্রথম স্টেজ প্রোগ্রাম যতদূর আমার মনে পড়ছে, স্কুলে করেছিলাম। স্কুলে আমি আর ওই আমার বন্ধু, যারা দুজন একসাথে আমরা শেখা শুরু করেছি, তো দুজন মিলে 15ই আগস্টে আমরা বাজিয়েছিলাম, খুব সম্ভবত জনগণমন বাজিয়েছিলাম অবশ্যই, আর আনন্দ লোকে গানটা আমরা আনন্দ লোকে মঙ্গলা লোকে, হ্যাঁ, গিটারে বাজিয়েছিলাম। তো সেটা মনে পড়ে, তখন অনেক ছোট, আমার কাছে যে গিটারটা অ্যাকচুয়ালি ছিল, ওটাও মানে স্টেজ রেডি ছিল না। তো একটা বন্ধুর থেকে গিটার নিয়ে বুস্টিং জ্যাক জোগাড় করে নিজেরা সবকিছু অ্যারেঞ্জ করে নিজেরাই করেছিলাম। তো মনে পড়ে ওই সব টাইমগুলো। আর যদি পারিশ্রমিক নিয়ে প্রথম শো কবে করেছি, যদি আমার যতদূর মনে হচ্ছে আশুতোষ কলেজে করেছিলাম। তুমি তো আশুতোষ কলেজে পড়তে? না, তুমি কোথায় পড়তে? আমি ওপেন ইউনিভার্সিটিতে পড়তে। হ্যাঁ, তুমি ওপেন ইউনিভার্সিটিতে পড়তে। হ্যাঁ, তো প্রথম আমি 2018 খুব সম্ভবত আমরা আশুতোষ কলেজে, আমি এবং আমার একটা ব্যান্ড ছিল সেই সময়, তুবড়ি বলে। আচ্ছা। আমি আর আমার ড্রামার দুজনে যোগেশচন্দ্র কলেজের যে তখন কলেজ ব্যান্ড ছিল, তো সেই ওদের সাথে আমরা বাজিয়েছিলাম আশুতোষে। তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তোমার প্রথম প্রোগ্রাম করে তুমি কত টাকা রোজগার করেছিলে? প্রথম প্রোগ্রাম করে আমি রোজগার করেছিলাম হচ্ছে 500 টাকা। মানে আমি যখন প্রথম প্রোগ্রাম করি তখন আমি 100 টাকা পেয়েছিলাম একবার, এটা আমার মনে আছে। তো তখন ভ্যালু আরো 100 টাকার ছিল। এগুলো কিন্তু ভীষণ একটা সেন্সিটিভ জায়গা শিল্পীদের জন্য, এই রোজগার করা। এবং পরবর্তীতে যারা, স্পেশালি তুমি যেরকম এই তোমার গানটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছো, আমরা এবার আস্তে আস্তে আসি গানের ব্যাপারে। তুমি কি কি ধরনের গান করো গৌরব? মূলত আমি পছন্দ করি রক গান করতে। আচ্ছা। বাংলা রক, আর তার সাথে কিছু সিনেমার গান বা একটু বলিউডের গান টুকটাক, এগুলো তো চলে। তুমি আগে গিটার নিয়ে এসেছো, আমি খুব খুশি হয়েছি।
তো আমি জানতাম তুমি গিটার আনবে, কারণ তুমি যেভাবে গান করো বা মানে গানকে গুলে খেয়েছো, তো গিটারটা তোমার সাথে থাকবে জানি। তুমি আমাদের একটা বাংলা রক যখন প্রথম বললে, যে কোনো একটা বাংলা গান গাও, মানে যেটা রক আঙ্গিক হোক বা মানে যেটাতে তুমি কমফোর্টেবল শুনিয়ে। তাহলে প্রথমে এই গানটাই করি, যে গানটা আমরা অ্যাকচুয়ালি শোতে শুরু করি অনেক সময়। আচ্ছা, ফসিলসের গান, ফসিলসের প্রথম গান। তুমি ফসিলসের ভক্ত? হ্যাঁ, ফসিলসের ভক্ত বলে সবাই। ফসিলসের ভক্ত মানে অন্তত কলকাতায় নেই এরকম কেউ নেই, সবাই ভক্ত, আমিও ভক্ত। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাত ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আমার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাত ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। অসাধারণ অসাধারণ অসাধারণ। তুই যে গানটা গাইলি না, মানে এত দরদ দিয়ে গাইলি, মানে এটাই মানে জাস্ট বোধহয় শুনতে চাইছিলাম আর কি। মানে তুই সত্যি খুব দরদ দিয়ে গাস। আমাকে একটা কথা বল, আমরা একটু আগে যখন আলোচনা করছিলাম, আমাদের যখন এই পডকাস্ট শোটা শুরু হয়নি তার আগে কথা প্রসঙ্গে জানলাম তুই বাংলাদেশের রক গানের দ্বারাও ইনফ্লুয়েন্সড। তুই বাংলাদেশের রক গানও প্রচুর শুনেছিস। আমরা কমনলি যেটা পেলাম যে আর্টসেলের গান তুই শুনেছিস বা তুই ওয়ারফেজের গান শুনেছিস। আমরা একটু পরে একবার বাংলাদেশের কোনো ব্যান্ডের একটা গান শুনবো। আচ্ছা, আপাতত এইটা আমি তোকে একবার জিজ্ঞেস করে নি চট করে, তুই কি খেতে ভালোবাসিস? একটু অন্য স্বাদে যাই আর কি। খেতে ভালোবাসি বলতে বাঙালি ছেলে, ডাল ভাত আলু সেদ্ধ, এটা হলে কোনো কথাই হবে না। হ্যাঁ, তারপরে যদি বিলাসিতার দিক থেকে দেখি, আমার পোলাও আর খাসির মাংস দারুণ লাগে। এটা তুই একেবারে যে বাঙালি সেটা প্রমাণ করলি আর কি। মানে এগুলো বোধহয় আমরা সকলেই ভালোবাসি। তোর এই যে গানের যে জার্নি, তুই যে এখন যে গানের জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিস, এখন তো তুই প্রফেশনালি গাইছিস। তুই তুই কিরকম ধরনের প্রোগ্রাম করিস, মানে কোথায় কোথায় প্রোগ্রাম করিস যদি বলিস একবার। আমি প্রথমত মিউজিক জিনিসটাকে দুভাগে যদি ভাগ করি, আমি একটা মিউজিশিয়ান বা একটা ইনস্ট্রুমেন্টালিস্ট, তারপরে একটা সিঙ্গার ভোকালিস্ট। তো আমি অ্যাজ ইনস্ট্রুমেন্ট আমি বেস গিটার বাজাই। তো বেস গিটারে আমি
দি ফাইজান খুরশিদ কালেকটিভস প্রেজেন্স মিউজিক পুলিশ বলে একটা ব্যান্ডে আমি বাজাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি কর্পোরেট সেটা। তো ওখানে রেগুলার কর্পোরেট শোজ এগুলো হয়। আর অ্যাজ ভোকালিস্ট আমি যে যা কাজ করি বেসিক্যালি ওপেন শোজ বা একদম খোলামেলা অনুষ্ঠান, কলেজ শো, এইগুলো করতে বেশি পছন্দ করি আমি এই সেটআপটা নিয়ে। তুই ওপেন শোতেও কি তুই স্টেজে বেস গিটারই বাজাস, না তুই অ্যাকোস্টিক এটাই বাজাস, মানে লিড বাজাস আর কি? না, আমি ওপেন শো তো বেস বাজাই, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোস্টিক গিটার, যেমন আনপ্লাগ যদি কোনো শো হয় সেখানে অ্যাকোস্টিক গিটারটা, বা কিছু শো থাকে যেখানে আমি অন্য কেউ বেস প্লে করলো, শুধু গান করলাম, সেটা হয়ে থাকে। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, তুই বোধহয় যতদূর শুনেছি আমি, তুই বোধহয় শিক্ষাদানও করিস গিটারে, মানে গিটার শেখাস বোধহয়, যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে শেখাস। খুব ভালো। তুই এবার আমাকে বল, তুই গান পিয়নের সাথে কবে যুক্ত হলি এবং কিভাবে যুক্ত হলি, সেই জার্নিটা একবার বল আমাকে। গান পিয়নকে তুই কিভাবে চিনলি এবং তারপরে তুই গান পিয়নের কাছাকাছি কিভাবে এলি? সেইটা খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা, যখন লকডাউন ছিল, লকডাউনের মাঝখানে আমরা বাড়িতে বসে কি করব না কিছু বুঝতে পারছিলাম না, না কোনো শো ছিল তখন, সমস্ত ক্লাসে সব স্টুডেন্ট সবাই আমাকে ভুলে গেছে। হ্যাঁ, আর শুধুমাত্র এখন মানুষের সাথে কথা বলার জন্য একটাই জায়গা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, মানে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, তো তখন আমার মনে হলো যে সেই বাড়ি বসে গান করছি বা ফেসবুকে এটা সেটা গান করে পোস্ট করছি, রেগুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, অনলাইন অ্যাক্টিভিটিস তখন প্রচুর বেড়ে গিয়েছিল, প্রচুর চলছিল, তো সেইগুলো করছি। তো একটা ইউটিউব চ্যানেল করি, তো ইউটিউব চ্যানেল করেছিলাম একটা, তখন রেগুলারলি গান এবং বেসের ভিডিও, বেস সোলো বাজিয়ে বা যাও একটা ভিডিও করতাম। করে তখন একটা খুব অদ্ভুত কাজ করতাম, যেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করতাম, একদিন মোটামুটি যা ভিউজ এলো তারপরে শেয়ার করতাম বন্ধুদের সাথে, শেয়ার করতে করতে ফেসবুকে চ্যাটে বিভিন্ন মানুষকে শেয়ার করেছি। তার মধ্যে গান পিয়নের বিপ্রশেখরদার সাথে আলাপ হয়েছিল, তো বিপ্রশেখরদাকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, বিপ্রশেখরদা শুনে তখন তারপরে আমার সাথে যোগাযোগ করে, কথা বলে, তারপর আস্তে আস্তে আমরা গান পিয়নের তখন একটা অনলাইন আর কি লাইভ প্রোগ্রাম হতো ফেসবুক থেকে, প্রত্যেক মঙ্গলবার করে, মানে আমার মঙ্গলবার করে ছিল, আরো অন্যান্য শিল্পীদের অন্যান্য ছিল, তো আমি মঙ্গলবার করে লাইভ করতাম, তখন 1 ঘন্টার জন্য গান শোনাতাম, আর তার বিনিময়ে সবাই যা হয় আর কি পারিশ্রমিকও তারা দিয়েছে। তো এইভাবেই আলাপ হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে লকডাউন উঠে গেল, আস্তে আস্তে যখন লাইভ শোজ গুলো শুরু হলো, আমরা বিভিন্ন শো করলাম, দুর্গাপুজোর সময় আমরা শো করেছি, তারপরে আমরা নিউ টাউনে প্রায় মাসে 2-3 বার করে শো করেছি অ্যাক্সিস মলের কাছে। তো এইভাবে আরো যত দিন যাবে আরো বেশি হবে, আশা করি আরো অনেক কাজ করবো একসাথে। এই গান পিয়নের যে কনসেপ্টটা, মিউজিক অ্যাট ইওর ডোর স্টেপ, মানে এই যে উঠতি শিল্পীদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেই প্ল্যাটফর্ম থেকে তোর মতো, তুই তো এখন আর উঠতি নেই, তুই উঠেই গেছিস, যাই হোক, আরো যারা উঠতি শিল্পী যাদেরকে গান পিয়ন সাহায্য করছে একটা প্ল্যাটফর্ম দেওয়ার বিভিন্ন জায়গায়, এই কনসেপ্টটা সম্পর্কে তুই বল, তোর মানে কেমন লেগেছে, মানে ব্যাপারটা, বা কেমন লাগে? মানে এটা দারুণ একটা ব্যাপার। তার প্রথম কারণ হচ্ছে এখন আমাদের মতো যারা নতুন একদমই ইন্ডাস্ট্রিতে বা যেখানে যাই বলুন, যে যারা নতুন আর কি, তাদেরকে সুযোগ করে দেওয়া এখন প্রায় কমেই গেছে। অথচ আমরা অনেক কিছুই দেখি, যেমন নিজেদের হয়তো পাড়াতেই অনুষ্ঠান যখন চাওয়া হয় পাড়ার ক্লাবে বা যেখানেও, তো সেখানে দেখা যায় যে না তুমি কেউ নয় বা এরকম কিছু একটা বলে তাড়িয়ে দেওয়া, এবং তারপরে দেখা যায় যে কোনো একটা আর্টিস্ট যারা একটু নাম বলা হলো যে অমুক আর্টিস্ট ফ্রম কলকাতা আসছেন, হ্যাঁ, অথচ দেখা যায় হয়তো আমাদের বাড়ির পিছনেই থাকে, শুধুমাত্র ওখানে শো কলকাতায় 4টে শো করে, এগুলো দেখা যায়। তো তারপরে কেউ যদি এসে আমাদের এইভাবে প্রমোট করে, সেইটা অবশ্যই খুব ভালো একটা দিক। আর আরো যারা নতুন নতুন শিল্পী আছে, এখন অনেকে গান পিয়নের সাথে যুক্ত হচ্ছে, তো তারাও আস্তে আস্তে
যথেষ্ট তৈরি হচ্ছে এবং তাদেরও পরিচিতি বাড়ছে, তো এটা দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, গান পিওর অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতো এখন। আচ্ছা, তুই একবার আমাকে তখন যেটা আমরা আলোচনা করছিলাম, এবার একটা তুই বাংলাদেশের কোনো ব্যান্ডের একটা গান শোনা, কি শোনাবি? তার কোন ব্যান্ডের গান? বাংলাদেশের ব্যান্ড বলতে আমরা অনেক ব্যান্ড শুনেছি বাংলাদেশের, যেমন তার মধ্যে প্রথমত যার কথা না বললেই নয় সেটা হচ্ছে এলআরবি। জেমসের গান আমরা প্রচুর শুনেছি। তারপর আর্টসেল, অর্থহীন। হ্যাঁ, যেহেতু আমি বেসিস্ট, তো বেস বাবা সুমনের গান তো অবশ্যই শুনতে হবে। তার মধ্যে একটা গান আছে ওয়ারফেজের, যে গানটা আমি প্রচন্ড রিলেট করি। তার কারণ হচ্ছে আমি যেহেতু অ্যাজ মিউজিশিয়ান একজন বেসিস্ট, তো বেসিস্টের সাথে ব্যান্ডে ড্রামারের যে সম্পর্কটা, সেটা কাইন্ড অফ ওই হাজবেন্ড ওয়াইফের মতো। একদম প্রচুর আন্ডারস্ট্যান্ডিং থাকে। হ্যাঁ, চোখের দিকে তাকিয়েই বুঝে যাওয়া যে এখানে লক করবো, এখানে এটা করা হবে। তো আমার একটা বন্ধু ছিল ড্রামার, যার কথা আমি তখন বললাম, যার সাথে আমি আশুতোষে শো করেছিলাম। তো আমরা একদম আমার প্রথম ব্যান্ড থেকে একসাথে কাজ করে আসছি। তো হঠাৎ 2022-এ গিয়ে ও সুইসাইড করে। তো তারপরে আমার এই গানটা আমি তারপরে শুনি, এবং এই গানটায় অ্যাকচুয়ালি ওর নামের উল্লেখ রয়েছে। তো তারপরে আমার মনে হয় এটা খুব কঠিন ব্যাপার আর কি, মানে তো আমার মনে হয় যে মানে অ্যাজ বেসিস্ট, মানে যে এত সুন্দর একটা ড্রামার বন্ধু সে নেই, মানে একটা নিজেকে অপূর্ণ বলেই মনে হয়। তো ওয়ারফেজের পূর্ণতা গানটা আমার খুবই পছন্দের। শোনাবি একটু শোনা। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা বেদনারা ডাকে, এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা, যন্ত্রে বাঁধা ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ মৃয়মান দুঃখের ছায়ায়, যন্ত্রে বাঁধা ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ মৃয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে মনে মোর অন্তরে রঙিন এক উৎসবে। অসাধারণ, অসাধারণ। ওর নাম ছিল উৎসব। হ্যাঁ 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 হ্যাঁ, অসাধারণ। তোর এই গানটা তুই গাইলি উৎসবকে মনে করে। আমার পুরনো যখন আমাদের সময় আমরা তখনও এলআরবি শুনেছি, তখন ফিডব্যাক ছিল, ফিডব্যাক শুনতাম। ফিডব্যাকের একজন কুশলী ছিলেন হ্যাপি আখন্দ বলে, উনিও মারা যান, এবং তারপরে ওনাকে নিয়ে ওই পালকি গানটা ওনারা লিখেছিলেন। তুই যদি শুনে থাকিস বা নাও শুনতে পারিস, তোদের অনেক আগেই ওটা, পরে কোনো সময় শুনিস। তো আমি অনেকটা রিলেট করতে পারলাম, একজন শিল্পীর সহশিল্পী চলে গেলে কি জায়গাটা তৈরি হয়, বুকের ভেতরে কতটা বড় একটা ফাঁকা তৈরি হয়, সেটা আমি বুঝি। এটা খুব স্বাভাবিক। আচ্ছা, তোকে একটা খুব মানে সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। তুই কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য গিটার বাজিয়ে গান করেছিস কখনো? তুই নিজের জন্যই করেছিস? হ্যাঁ, এটা সত্যি কথা। সত্যি? তুই মিথ্যে বলছিস না ক্যামেরার সামনে? বাহ, নাইস। না তো এমনি তো মেয়েরা ইমপ্রেস হবেই, তুই যেরকম গান করিস সেটা তো হবেই। তো হয়তো হয়, কিন্তু আমি কোনোদিন ইন্টেনশনালি কাউকে গান শুনে ইমপ্রেস করবো বলে। আচ্ছা, অ্যাকচুয়ালি যাকে ইমপ্রেস করার কথা সেটা তুই করে ফেলেছিস, সে নিজে গান করে।
তাহলে তো তুই একে অপরের পরিপূরক, তাহলে তুই ওকে ইমপ্রেস করিস এবং ও তোকে ইমপ্রেস করে। অসাধারণ অসাধারণ, এটা দারুণ একটা জিনিস আমি জানলাম। গান শুনে ইমপ্রেস করার মতো কিছু নেই ওখানে। অসাধারণ। আচ্ছা, এবার তুই আমাকে বল, তুই ইংরেজি গান গাস? শুনি বেশি। শুনিস বেশি? স্টেজ পারফরমেন্স করিস ইংরেজি গানের? খুব কম। হিন্দি? হিন্দি তো স্টেজ পারফরমেন্সে হয়। তোর কলেজে যখন গান করিস তখন কি ধরনের গান মানে ডিমান্ডে আসে বেশি? তুই যখন ধর কোনো কলেজ ফেস্টে গান গাইছিস বা কলেজের অর্গানাইজ করা কোনো প্রোগ্রামে গান গাইছিস, কি ধরনের গান? কলকাতার মধ্যে যদি কোনো কলেজে শো করি আমরা, তখন যতদিন শো করছি আমি দেখছি যে রক গান বা একটু আধুনিক যে হিন্দি গান, যেগুলো অরিজিৎ সিং বা সোনু নিগমের গান, যেগুলো একটু এনার্জেটিক আর নতুন জেনারেশনকে একটু পুশ করে, যে সমস্ত গানগুলো, এইগুলো খুবই ভালো চলে। আর যদি কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই, তো ওখানে হিন্দি গানটাই খুবই ভালো চলে। তুই ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথায় কোথায় করেছিস ইতিমধ্যে গান মোটামুটি? আমাদের যেমন হচ্ছে মিউজিক পুলিশের সাথে তো জামশেদপুর বলুন বা এই আশেপাশে শো তো চলতেই থাকে। আর নিজে সেইভাবে যাওয়া হয়ে ওঠে না, তবু বেনারস, আপনার উড়িষ্যা, এইসব জায়গায় শো করেছি। বাহ, দারুণ। আচ্ছা, এবার তোর থেকে আমি একটা হিন্দি গান শুনবো, তোর কাছে অনুরোধ রাখবো একটা যে কোনো তোর প্রিয় হিন্দি গান দু লাইন যদি শোনাস। তারপরে সব থেকে ইন্টারেস্টিং পার্টটায় আমরা ঢুকবো। একটা কথা বলি, গৌরব কিন্তু নিজে গান লেখে এবং সুর দেয়, ওর কিন্তু অরিজিনালস আছে। আমরা সেই জায়গাটাতে এখনো ঢুকিনি, একটা হিন্দি গান শুনে নি, তারপরে আমরা সেই জায়গাটায় ঢুকবো। হিন্দি গানের যখন কথাই এলো, আমার বাংলাদেশে আরেকটা খুবই পছন্দের শিল্পী হচ্ছে জেমস। জেমস কিছু হিন্দি গান করেছে, জেমসকে বোধহয় আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, তো জেমস কিছু হিন্দি গান করেছিলেন, যেগুলো ওই সময় হয়তো হিন্দি গানের মধ্যে একটা রক ধাঁচের গান সেই সময় হতো না অতটা। তো উনি ওনার গান থেকে বা প্রীতম চক্রবর্তীর বিভিন্ন অ্যারেঞ্জমেন্টস থেকে ওই রক ব্যাপারটা বলিউডের মধ্যে ইন্ট্রোডিউস হয়। তো জেমসের একটা গান আমি করছি। चुपके से कहीं लवली धीमे पाँव से जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राहों में, पर तुम तो अभी थे ही, कुछ भी ना सुना कब का था गिला, कैसे कह दिया अलविदा। जिनके दरमियां गुजरी थी अभी, कल तक वो मेरी जिंदगी, लो इन बाहों को, ठंडी छाँव को, हम भी कर चले अलविदा। अलविदा अलविदा मेरी राहें, अलविदा मेरी सांसें कहती है अलविदा। क्या बात। अलविदा अलविदा अब कहना और क्या, जब तूने कह दिया अलविदा। सुन ले बेखबर यूं आंखें मेर कर, आज तू चली जा ढूंढेगी नजर हमको ही, मगर हर जगह ऐसी रातों में लेके करवटे, यार हमें करना और फिर हार कर
ভাবছিলাম জেমসকেই শুনছি, ওর এত গৌরবের বেসটা ভালো, গলার অসাধারণ লাগলো এই গানগুলো। অ্যাকচুয়ালি গৌরবের গলাতে রক গানগুলো খুব ভালো লাগে। আচ্ছা গৌরব, আমরা তোর আসল ভালোবাসার জায়গাটাতে আসি। তুই গান লিখিস এবং সুর করিস, এই অনুপ্রেরণা কবে থেকে, কিভাবে, আমাদের যদি একটু বলিস। গান লেখা ব্যাপারটা আসে হচ্ছে ছোটবেলায়, যখন ওই আর কি কাউকে পছন্দ হয় এবং সেখান থেকে রিজেকশন, সেখান থেকে গান লেখা শুরু। মানে তুইও বলছিস যে ওইটাই সূত্রপাত, মানে মানে ব্যথা থেকেই গানটা প্রথম গান আসে। আমিও বোধহয় লিখেছিলাম, আমার দু একটা, আমি লিখতে পারি না, তাও দু কলম হয়তো ওই ব্যথা থেকে কোনো সময় লিখেছিলাম। তো তুইও বলছিস সেভাবেই আর কি। তোর প্রথম গান কবে লেখা? প্রথম গান লেখা খুব সম্ভবত 2015। বেশ, তারপরে সুর করলি গানের? হ্যাঁ, নিজেই করলাম এবং সেই গানটা হারিয়েও ফেলেছি এখন। তো যাই হোক, না আমি তো ভাবছিলাম ওই গানটা তোকে একবার গাইতে বলবো, প্রথম গান তোর যেটা, সেটা যদি হারিয়ে ফেলিস আর হবে না। তবে আমরা নিশ্চয়ই শুনবো তোর লেখা এবং গাওয়া অরিজিনালস। তুই যেটাতে কমফোর্টেবল সেটাই আমাদের শোনাবি। তো এখন যে প্রোগ্রামগুলো করিস তাতে তুই নিজে গান, মানে নিজের অরিজিনালস গুলো গাই কিছু কিছু জায়গায়, দর্শক বুঝে। যারা শুনতে চায় তাদেরকে শোনানো, যারা শুনতে চায় না বা দেখে মনে হয় যে এখানে গানটা করলে হয়তো শুনবে না, আচ্ছা, তখন বিরত থাকা হয়। তা তোর এই গান লেখার পেছনে কোনো মজার ঘটনা বা হঠাৎ করে, মানে আমরা যেরকম শুনি আর কি, পুলক বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কিছু একটা দেখে মনে পড়ে গেল, একটা গান লিখে ফেললো, তোর কি এরকম হতো? বা এই ধরনের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে যদি শেয়ার করিস। অভিজ্ঞতা বলতে, আমি গান, যে ধরনের গান লিখি, বেসিক্যালি আমি আশেপাশে যা ঘটছে, আমার কাছে নেগেটিভ জিনিসগুলোই বেশি অ্যাট্রাক্ট করে গানের লেখার ক্ষেত্রে। হয়তো সব জায়গায় প্রতিবাদ গড়ে তোলা যায় না, তো সেগুলো কোনোভাবে, অনেকেই বলে যে যখন বলে তুমি কনফেস করতে পারবে না, ডায়েরিতে লিখে দাও। ঠিক, তো আমি অ্যাকচুয়ালি ডায়েরিতে লিখে ফেলি, তো সেটাকে সুর করি এবং গান তৈরি হয়ে যায়। আর যদি মজার ঘটনা বলি, মজার ঘটনা গান পিয়নের সাথে। তো কিছু মাস আগে গান পিয়নের এখন একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে যে গান গিফট করা। একদম তাই, একদম তাই। সেটা বিপ্রশেখরদা প্রথম আমাকে ফোন করে এবং প্রথম একটা গানের জন্য আমাকে বলা হয়। তো আমার কাছে কোনো ক্লু ছিল না যে কি লিখবো। এবং আমি একটু জাস্ট গৌরবকে থামিয়ে বলে দিই, গান যে গিফট করার ব্যাপারটা, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গা গান পিয়নের। কেউ যদি কাউকে কোনো গান গিফট করতে চায়, সেটা যদি গান পিয়নের সাথে যোগাযোগ করা হয়, গান পিয়ন কিন্তু যে ধরনের গান সেই শিল্পীকে দিয়ে লিখিয়ে সুর দিয়ে সেটা একেবারে তৈরি করে দেবে। সাপোজ আপনি আপনার স্ত্রীকে জন্মদিনে একটি গান উপহার দেবেন, এবং সেইটা যদি আপনি গান পিয়নকে বলেন আপনার স্ত্রী যে ধরনের গান শুনতে ভালোবাসে, সেই শিল্পী দিয়ে সে ধরনের গান যে শিল্পী গায় তাকে দিয়ে লিখিয়ে সুর করে, যেটাতে ও খুব এক্সপার্ট গৌরব, অ্যাকচুয়ালি ও এগুলো লেখে এবং সুর দেয়, সেটাই ও বলছে। গৌরব, তো প্রথম যে কাজটা আসে সেটা একটা অ্যানিভার্সারি ছিল। তো একদমই কোনো ক্লু ছিল না যে কি লিখবো, বা আমার তুলনামূলক বয়সও কম যে কারণ একটা অ্যানিভার্সারি নিয়ে আমি তাকে লিখে দেবো, একটা গান বানিয়ে দেবো। সেইটা খুব চ্যালেঞ্জিং ছিল, সঙ্গে খুব মজার ছিল। আর হয়তো আমাদের সবার কাছে, মানে গান পিয়নের পুরো টিমের কাছে একটা নতুন কোনো একটা কনসেপ্ট ছিল, খুব কনফিউজিং ছিল কি হবে। তারপর পরে দেখা যায় যে গানটা খুব ভালোই হয় এবং যাদের গান ছিল তো তারা পছন্দ করে, এবং আস্তে আস্তে করতে করতে আমরা অনেক গান করেছি। লাস্ট রিসেন্ট একটা গান করেছিলাম, এগিয়ে চলেছে সঞ্জয় বলে, এই গানটার প্রোডাকশনটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো এটাই মানে মজার অভিজ্ঞতা। তুই দু লাইন একটা শোনাবি তো তৈরি, মানে আমি গিফটের গান বলছি না, সেগুলো তো স্বতন্ত্র গান, যারা যারা গান পিয়নের থেকে চেয়েছেন সেই গানগুলো তাদের জন্য এক্সক্লুসিভলি। তোর সব থেকে প্রিয়, তোর নিজের লেখা, নিজের সুর করা একটা গান যদি শোনাস আমাদের। আচ্ছা, তো নিজের লেখা গান বলতে একটু বলে রাখি যে যখন লকডাউন হয় তারপরে খুব সম্ভবত 2021-এ এপ্রিলে নির্ভয়া কাণ্ডের শুনানিটা হয়। তো সেটা মেইন ঘটনাটার 10 বছর পরে।
তখন আমি ওটা দেখছিলাম টিভিতে, আর আমার তখন মনে হয় যে আমরা হয়তো সাধারণ মানুষ রাস্তাঘাটে এত এত এই ঘটনা তো এখন তো আরোই বেড়ে গেছে। তো আমরা রাস্তাঘাটে এত চেঁচামেচি করছি, কি বলছি, তখন আরো বেশি মোমবাতি মিছিল, রোজ রোজ কালো পতাকা মিছিল, এত কিছু হচ্ছে। কিন্তু আলটিমেট সেটার হয়তো সেইটা যার কাছে পৌঁছানোর হয়তো সেটা পৌঁছায় না, বা আমি হয়তো যেরকমটা চাই সেটা হয়তো সবাই চায় কি চায় না আমি জানি না, তো সেটা কোনোভাবে পৌঁছে ওঠে না যেখানে পৌঁছানোর কথা। এবং বিভিন্ন রাবণ রাজা বলা যেতে পারে, তাদের জিনিসগুলো বেশি হাইলাইটেড হয়, আমরা রোজ দেখছি, টিভিতে দেখছি, খবরে দেখছি, কিন্তু অ্যাকচুয়াল যারা খুব ফ্যাক্ট নিয়ে কথা বলে হয়তো তাদেরকে আমরা পাচ্ছি না। তো সেই জিনিসটা নিয়ে আমি গানটা লিখেছিলাম যে পৃথিবীটা যদি আমার লেখা কবিতা হতো তাহলে সে তার কথাটা বলতে পারতো বা সে তার মতো করে বাঁচতে পারতো। পৃথিবীটা অন্যরকমই হতো সেক্ষেত্রে, সেই নিয়ে গানটা। শোনা দুলে। তো গানটার নাম হচ্ছে নিষ্ক্রমণ। নিষ্ক্রমণ মানে আমরা জানি যে মহাবীরের যে জীবন অধ্যায় সেটাকে 4টে অধ্যায়ে ভাগ করা। ঠিক। তার যে শেষ অধ্যায়টা যেখানে ওনার মহামৃত্যুর কথা বলা হয়েছে সেটাকে বলা হয় মহানিষ্ক্রমণ। তো আমি গানটার মাধ্যমে এটাই বলতে চেয়েছি যে তোমার এই জগৎ থেকে তোমার মহানিষ্ক্রমণ ঘটুক এবং তুমি নবজাগরণ ঘটুক আমার কবিতায়। অসাধারণ হচ্ছে। মৃত্যু মিছিল ছুটে যায় কত নির্বাসনের অপেক্ষায়, তুমিও স্বামী অসহায়, সারা রাবণ রাজা গড়ে যায়। মৃত্যু মিছিল ছুটে যায় কত নির্বাসনের অপেক্ষায়, তুমিও স্বামী অসহায়, সারা রাবণ রাজা গড়ে যায়। আমার কবিতায় তোমার সহযোগিতায় কে রাজা কে রাবণ, স্বাধীন পৃথিবীতে সব সত্যি বেছে নিতে ঘটবে আজ নবজাগরণ। এই নিষ্ক্রমণ নবজাগরণ, এই নিষ্ক্রমণ নবজাগরণ। চুপি চুপি ভালোবাসা পড়ে তবুও কাঁপে না ঠোঁট, ঘুরে ঘুরে গিলছে পশুরে, লিখছো কেন সুইসাইড নোট? আমার শহরে তুমি দাঁড়িয়ে কাক ভরে বুড়ো শৈশবে দিচ্ছ পারি, নিজেকে ফেরানোর তাগিদে আমার মনে লেগেছে মহামারী। ফেরাটা দরকারি, লেগেছে মহামারী, ফেরাটা দরকারি, লেগেছে মহামারী। অসাধারণ। আমি অ্যাকচুয়ালি তোর গানটা শুনতে শুনতে না সেই 10 বছর আগেই, 10 কেন এখন আরো বেশি সময় হয়ে গেল যখন নির্বাহ কাণ্ডটা ঘটেছিল, সেই সময়টায় পৌঁছে গেছিলাম আর কি। অসাধারণ লিখেছিস গানটা, অর্থবহ গান, আর সুরটা অসাধারণ।
প্রচুর মানে কারুকার্য আছে গানটার মধ্যে, খুব ভালো লাগলো। এই অরিজিনালস লিখতে থাক এভাবে মানুষের জন্য, আর তোর অরিজিনালস গুলো স্টেজে গা, বেশি করে গা, কারণ এগুলো খুব ক্যাচি গান তোর, এগুলো মানে ভালো লাগবে মানুষের আমার মনে হয়। আমরা প্রায় আজকের আড্ডা শেষের দিকে চলে এসেছি, তো তুই যদি ইংরেজি একটা গান আমাদের কিছু শোনাস, ইংরেজি গান তুই শুনিস বলছিলি, কি ধরনের গান শুনিস ইংরেজি গান? নিজে রক গান। রক গান শুনিস? তুই তোর পছন্দ মতো একটা গান শোনাবি আমাকে, যেটা দর্শকরাও শুনবে আর কি। তো তুই, আমরা আগে যখন আলোচনা করছিলাম আরো একটা জিনিস তুই বলছিলি, সেটা হচ্ছে তুই ড্রামসও বাজাস বোধহয়। খুব কম, বাট তোর প্রথম মিউজিকের চাহিদাটা চালু হয় হচ্ছে রিদম দিয়ে, তাই না? তুই বলছিলি যে খুব ছোটবেলায় ঢাকিদের দেখতাম ঢাক বাজাতো, তো ওই রিদমের প্রতি আমার একটা আসক্তি আছে আর কি। মানে আমি যেহেতু একটু ড্রামস বাজাতে পারতাম এক সময়, একটু কাহন টাহন বাজানোর চেষ্টা করি, তো ওটাও আমার একটা খুব প্রিয় জায়গা আর কি। তো একদিন বসে জমিয়ে একদিন গান বাজনা করবো আমরা, একদম যদি সম্ভব হয় দর্শকদেরও দেখাবো, যদি সেরকম পরিস্থিতি তৈরি করতে পারি আর কি। তৈরি করতে হবে। তুই একটা ইংরেজি তোর গান আমাদের শোনা, তোর পছন্দ মতো। কি গাইবি? মাইনার স্কেলে আছি, যখন ই মাইনারে আছি, 6/8 প্যাটার্নে গান চলছে এখন, নাথিং এলস ম্যাটার্স এ করি। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। গৌরব কিন্তু ভার্সেটাইল ছিল, বলতেই হবে। So close no matter how far, couldn't be much more from the heart, forever trusting who we are, and nothing else matters. Never open myself this way, life is so sweet every now and then. All these words I don't just say, and nothing else matters. Trust I seek and I find in you, every day for us something new. Open mind for a different view, and nothing else matters. Never care for what they do, never care for what they know, but I know. Trust I seek and I find in you, open mind for a different view, and nothing else matters. থ্যাংক ইউ। দারুণ 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 গাইয়ে। আমরা আজকে আমাদের এই আড্ডার সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার ছুটি চাইবো আপনাদের কাছে। আমি শেষ প্রশ্ন এটা গৌরবকে করি, এই গান পিয়নের সাথে যুক্ত হওয়ার পর থেকে তোর অভিজ্ঞতা ভালোই হয়েছে। না, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম গান পিয়ন? তোর কি এক্সপেকটেশন আছে গান পিয়নের সাথে কাজ করার সাথে সাথে, সেটা যদি একটু বলিস আমাদের। দেখুন, গান পিয়ন এখন আমরা যখন শুরু করেছিলাম গান পিয়নের, তখন একটাই মেন মোটো ছিল যে মিউজিক অ্যাট ইউর ডোরস্টেপ। তারপরে এখন আস্তে আস্তে গান পিয়ন আরো এক্সপ্যান্ড করেছে, যেমন এখন আমরা পডকাস্টে আলোচনা করছি, আর এর সাথে সাথে মিউজিক টিচিং, টিচার প্রোভাইডার এবং আরো অনেক কিছু, অনেক বাইরের শোজ থেকে শুরু করে অনেক কিছু গান পিয়নের আস্তে আস্তে হচ্ছে। প্লাস এই যে আমরা করলাম যে গিফট সং, তো এতগুলো প্রজেক্ট হচ্ছে, এতগুলো কাজ হচ্ছে একসাথে, তো দারুণ লাগে। আমরা প্রথম কথা হচ্ছে গান পিয়নের বাইরে যে ভাববো গান পিয়ন ছেড়ে অন্য কাজ করব বা অন্য কোনো মানুষের সাথে কোনো প্রজেক্ট করব, সেটা হয়তো সবসময় ভাবতে লাগে না।
যেহেতু গান পিয়ন থেকে এত মানে তোর যে আইডিয়াস গুলো আছে বা তোর শিল্পী মানে শৈল্পিক যে তোর সত্তাটা আছে সেটা গান পিয়ন মোটামুটি তোর সব দিক থেকেই কেটার করে দেয় তোকে গ্রো করার জন্য। তো এটাই মোটামুটি বলতে চাইছিস। তোকে যদি এক কথায় জিজ্ঞেস করি তোর এক্সপেকটেশন কি ফার্দার এরপরে গান পিয়নের থেকে, কি বলবি এক কথায়? এটা বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ কাজ করব, আরো কাজ করবি একসাথে, আরো কাজ করবি গান একসাথে গ্রো করব, গান পিয়নও গ্রো করবে, আমিও গ্রো করব। অসাধারণ অসাধারণ। গৌরব যে কথাটা বললো এটা যে কোনো প্ল্যাটফর্মের সব থেকে বড় কথা। একজন যদি আরেকজনের সাথে একসাথে লেগে থাকে তাহলে একজন গ্রো করলে আরেকজনও গ্রো করে। আমরা চাইবো গান পিয়নের সাথে যে সকল শিল্পীরা আছেন তারা সবাই একসাথে গ্রো করুন, গান পিয়নকে নিয়ে গ্রো করুন, গান পিয়নকে গ্রো করান, গান পিয়ন আপনাদের গ্রো করাবে। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে পরের পডকাস্টে। আজকে তাহলে এখন আমরা এই অনুষ্ঠান শেষ করছি। ওইটা থ্যাঙ্কস টু গৌরব আজকে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে ধন্যবাদ। আর গান পিয়নকে আমাকে এখানে ডাকার জন্য, সব থেকে বড় ব্যাপার তো এটাই। থ্যাংক ইউ।